ইসরায়েল ছোট্ট একটা দেশ, তাই না? কিন্তু সামরিক শক্তিতে সে কিন্তু বিশাল। কিভাবে সম্ভব এটা? চলুন আজ আমরা এই রহস্যটায় ভেদ করার চেষ্টা করব। আলোচনাটা শুরুই হচ্ছে একটা দারুণ উপমা দিয়ে। ভাবুন তো, একটা ছোট্ট চড়ুই পাখি শুধু তার বুদ্ধির জোরে একটা বিশাল হাতিকে হারিয়ে দিচ্ছে। ঠিক এই প্রশ্নটাই আমাদের মনে আসে যখন আমরা ইসরায়েলের কথা ভাবি। মাত্র ৯০ লাখ মানুষের একটা দেশ, চারপাশে শত্রু, অথচ কিভাবে তারা এই অঞ্চলের অন্যতম বড় শক্তিতে পরিণত হলো? এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের 4টা মূল বিষয় দেখতে হবে, মানে ইসরায়েলের শক্তির 4টা স্তম্ভ। চলুন এক এক করে বিষয়গুলো জেনে নেওয়া যাক, ঠিক যেভাবে মূল সোর্সে বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক প্রথম স্তম্ভটা দিয়ে। এখানে আমরা দেখব কিভাবে ইসরায়েল তার সবচেয়ে বড় দুর্বলতা, মানে তার ভূগোলকে একটা বিশাল কৌশলগত সুবিধায় বদলে ফেলেছে। দেখুন, ম্যাপে দেখলে মনে হবে ইসরায়েলের সবচেয়ে সরু জায়গাটা মাত্র 15 কিলোমিটার চওড়া। এটাকে তো একটা বড় দুর্বলতা মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক এই কারণেই ইসরায়েল দেশের এক মাথা থেকে আরেক মাথায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার পুরো আর্মি জড়ো করে ফেলতে পারে। অবিশ্বাস্য দ্রুত, তাই না? আর এই ভৌগোলিক বাস্তবতায় জন্ম দিয়েছে তাদের মিলিটারি ডক্ট্রিনের। এর নাম হলো স্পিড ওভার সাইজ, বা আকারের চেয়ে গতি। মানে প্রতিপক্ষ তার বিশাল আকার বা সম্পদ কাজে লাগানোর আগেই ঝড়ের গতিতে আক্রমণ করে সবকিছু শেষ করে দেওয়া। এটা তাদের জন্মলগ্ন থেকেই তৈরি হওয়া একটা কৌশল। দেখুন, ইতিহাসই এর সাক্ষী। 1948-এ দেশ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে 5টা দেশ একসাথে আক্রমণ করে। 1967-এর 6 দিনের যুদ্ধে তারা আগাম হামলা করে প্রতিবেশীদের এয়ারফোর্স প্রায় ধ্বংস করে দেয়। আবার 1973-এ হঠাৎ আক্রমণের শিকার হয়েও ঘুরে দাঁড়িয়েছিল। এ 3টা যুদ্ধ তাদের একটা জিনিস শিখিয়ে দিয়েছে: দ্বিতীয় সুযোগ বলে কিছু নেই। প্রত্যেকটা যুদ্ধই তাদের জন্য জীবন মরণের লড়াই। আচ্ছা, এই যে জীবন মরণের লড়াইয়ের মানসিকতা, এটা কিভাবে পুরো ইসরায়েলি সমাজকে গড়ে তুলেছে? চলুন এবার আমরা দ্বিতীয় স্তম্ভটা দেখি, যা হলো অস্ত্রে সজ্জিত একটি জাতি। ব্যাপারটা হলো, ইসরায়েলে 18 বছর বয়স হলেই প্রত্যেক নাগরিককে মিলিটারিতে যোগ দিতে হয়। এটা বাধ্যতামূলক। ছেলেদের জন্য এই সার্ভিসটা হলো 32 মাসের। আর মেয়েদের জন্য কিন্তু ছাড় নেই, তাদেরও 24 মাস বাধ্যতামূলকভাবে মিলিটারি সার্ভিস দিতে হয়। এর মানে কি দাঁড়ালো? দেশের পুরো তরুণ প্রজন্মই কিন্তু সামরিক শিক্ষায় শিক্ষিত। এর ফলে পুরো দেশটাই যেন একটা বিশাল রিজার্ভ সেনাবাহিনীতে পরিণত হয়েছে। একটা বোতাম টিপলেই কয়েক ঘন্টার মধ্যে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। এটা কিন্তু গতানুগতিক সেনাবাহিনীর থেকে একদমই আলাদা একটা মডেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এই মিলিটারি সিস্টেমটাই তাদের দেশের সবচেয়ে বড় টেক ইনকিউবেটর বা উদ্ভাবনী কেন্দ্র। বিশ্বের অনেক নামকরা প্রযুক্তি কোম্পানির প্রতিষ্ঠাতারা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন ইসরায়েলের এই এলিট ইন্টেলিজেন্স বা টেকনোলজি ইউনিটগুলো থেকে। মিলিটারি আর টেকনোলজির এই যে একটা গভীর সম্পর্ক, এটাই আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় স্তম্ভের দিকে। আর সেটা হলো তথ্যের দুনিয়ায় তাদের একছত্র আধিপত্য। সত্যি বলতে, এখনকার যুদ্ধ জেতার জন্য শুধু ট্যাঙ্ক বা মিসাইলই যথেষ্ট নয়। আসল যুদ্ধটা হয় ডেটা বা তথ্য নিয়ে। যার কাছে যত বেশি নিখুঁত তথ্য, জেতার সম্ভাবনা তারই বেশি। আর ঠিক এখানেই ইসরায়েলের সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে আছে। ওদের গোয়েন্দা নেটওয়ার্কটা কিন্তু একটা ত্রিভুজাকার জালের মতো। একদিকে আছে মোসাদ, যারা বিদেশের মাটিতে গোপন সব অপারেশন চালায়। দেশের ভেতরে নিরাপত্তার সন্ত্রাসবাদ ঠেকানোর জন্য আছে শিনবেত। আর মিলিটারির জন্য দরকারি সব তথ্য, মানে শত্রুপক্ষের হাড়ির খবর জোগাড় করে আমান। আর সবচেয়ে বড় কথা, এরা 3জন কিন্তু একা একা কাজ করে না, একসঙ্গে মিলে একটা ভয়ঙ্কর শক্তি তৈরি করে। এই তুখোড় গোয়েন্দা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে এক অসাধারণ প্রযুক্তিগত বর্ম, মানে একটা মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। ছোট রকেট বা মোটরের জন্য আছে আয়রন ডোম, যার সফলতার হার প্রায় 90%। মাঝারি পাল্লার মিসাইলের জন্য ডেভিড স্লিং, আর বড় ব্যালিস্টিক মিসাইলের জন্য অ্যারো সিস্টেম। শুধু তাই নয়, সাইবার জগতেও তাদের দক্ষতা কিন্তু অবিশ্বাস্য। যেমন টার্গেট ট্র্যাক করার জন্য ইরানের ট্রাফিক সিগন্যাল হ্যাক করা,
বা একটা কম্পিউটার ফাইল ব্যবহার করে মাটির নিচের পারমাণবিক স্থাপনা অকেজো করে দেওয়া। এমনকি একটা পেজার হ্যাক করে 1000-এর বেশি হিজবুল্লাহ সদস্যকে নিষ্ক্রিয় করার মতো ঘটনাও তারা ঘটিয়েছে। বোঝাই যাচ্ছে প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে। কিন্তু এই সব কিছুই সম্ভব হয়েছে আরও একটা কারণে, আর সেটাই আমাদের আলোচনার চতুর্থ এবং শেষ স্তম্ভ। সেটা হলো ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী বন্ধু আমেরিকা। আমেরিকার এই অবিচল সমর্থনের পেছনে মূলত 3টা কারণ কাজ করে। প্রথমত, আমেরিকায় ইসরায়েলের শক্তিশালী রাজনৈতিক লবি। দ্বিতীয়ত, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, যেখানে একটা বড় ভোটার গোষ্ঠী ইসরায়েলকে সমর্থন করে। আর তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে আমেরিকার নিজস্ব কৌশলগত স্বার্থ, যেখানে ইসরায়েল তাদের একজন গুরুত্বপূর্ণ অংশীদার। এই সম্পর্কটা এতটাই গভীর যে একটা প্রশ্ন উঠতেই পারে, আমেরিকা কি আসলেই ইসরায়েলের বন্ধু নাকি তার নিয়ন্ত্রক? ক্ষমতার আসল লাগামটা কার হাতে? আর এই সব কিছুর পরেও ইসরায়েলের হাতে রয়েছে তার তুরুপের তাস, তাদের সবচেয়ে রহস্যময় শক্তি, অঘোষিত পারমাণবিক অস্ত্র। যদিও তারা এটা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না, কিন্তু অনেকেই বিশ্বাস করে যে তাদের কাছে 100-রও বেশি পারমাণবিক বোমা রয়েছে। এই ধোঁয়াশাই তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। তো আমরা দেখলাম ইসরায়েলের ভূগোল, তার সামরিক সমাজ, প্রযুক্তিগত দক্ষতা এবং আমেরিকার মতো শক্তিশালী মিত্র। সব মিলিয়ে মনে হতেই পারে যে তাদের হারানো প্রায় অসম্ভব। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, আমাদের জন্য একটা চূড়ান্ত ভাবনা অপেক্ষা করছে। ইতিহাস কিন্তু আমাদের অন্য কথা বলে। ভিয়েতনাম বা আফগানিস্তানের দিকে তাকালেই বোঝা যায় কাগজে কলমের হিসাব আর মাঠের বাস্তবতা সবসময় এক হয় না। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও সেখানে জিততে পারেনি। সুতরাং শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, কেবল অস্ত্র, দারুণ কৌশল আর শক্তিশালী মিত্র থাকলেই কি অজেয় থাকা যায়? কারণ যুদ্ধের আসল নিয়তি তো লেখা হয় মানুষের সাহস, ইচ্ছা আর অপ্রত্যাশিত সব ঘটনা দিয়ে। আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে।